যারা আসছে আমি স্টার্ট করে দিচ্ছি তাহলে পরীক্ষা পরে দিয়ে নিচ্ছি তোমাদের আজকের ক্লাসের পড়াটা আগে পড়াই নি আর কি হ্যাঁ আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম তো আজকে আমি তোমাদের ওই আন্তর্জাতিক ব্যবসায় যে কোডটা রয়েছে ওইটা হলো গিয়ে সপ্তম অধ্যায়ে চলে আসছি সপ্তম অধ্যায়ে কিন্তু তোমাদের মোটামুটি লাস্ট অধ্যায় হ্যাঁ তো যথারীতি আমি রয়েছি তোমাদের সাথে নাহিদা আক্তার প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ ঢাকা উইমেন কলেজ আর আমি তোমাদেরকে যে কোডটা পড়াই সেটা হচ্ছে আন্তর্জাতিক ব্যবসায় সেটার আজকে যে সপ্তম অধ্যায় ভবিষ্যৎ ব্যবস্থাপনা এটা নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব মূলত ভবিষ্যৎ ব্যবস্থাপনা যেহেতু এটা মানে আয়তনটা কিন্তু খুব বৃহৎ হ্যাঁ তো এটা পুরোটা আজকে কমপ্লিট করতে পারবো না হয়তো এখান থেকে তোমার মোটামুটি আবারও এখানে ঘুরে ফিরে তোমাদের যে সাবজেক্টিভ কোশ্চেন সেটা আসে যে ব্যবস্থাপনা কি এবং সুষ্ঠু ব্যবস্থাপনা কিভাবে হয় আন্তর্জাতিক ব্যবস্থাপনা কি এগুলা এসবগুলো সম্পর্কে থিওরিটিক্যাল যে অধ্যায় ভিত্তিক কোশ্চেন গুলা রয়েছে এগুলো আলোচনা করব কিন্তু এটার আরেকটা সেকেন্ড পার্ট হচ্ছে তোমার বিভিন্ন দেশের যে ইতিহাসগুলা ব্যবস্থাপনার ইতিহাসগুলা সেগুলা সম্পর্কে আছে যেমন এখানে যুক্তরাষ্ট্র তারপরে জাপান যুক্তরাজ্য ভারত জার্মান চীনের কথা হ্যাঁ এটা মোটামুটি বেশ বড় এবং এটা আসলে তোমাদের জন্য মোটামুটি ইম্পর্টেন্ট আছে যার জন্য চাচ্ছি আমি দেশভিত্তিক যে ব্যবস্থাপনা পদ্ধতিগুলো সেগুলো আমি তোমাদেরকে পরে ক্লাসে দেখাবো কিন্তু আজকে তোমাদেরকে অধ্যায় ভিত্তিক যে কোশ্চেন গুলো আছে সেটা যতটুকু পারি কমপ্লিট করার চেষ্টা করব তো এই অধ্যায়ের প্রথম যে কোশ্চেনটা সেটাই হচ্ছে ব্যবস্থাপনা কি তোমরা তো আর তোমাদের তো আর জানার মনে হয় শেষ নাই বা নিশ্চয়ই তোমাদের জানার আর মানে ইয়েও নাই যে ব্যবস্থাপনা কি ব্যবস্থাপনা অধ্যায় ইয়ার উপরে বিষয়ের উপরে তোমরা বিবিএ কমপ্লিট করে ফেলছো এমবিএ করতেছো ইন্টারমিডিয়েট পড়ছো তাহলে ব্যবস্থাপনা কি যে ব্যবস্থাপনা এক লাইনে যদি বলতে যাই ব্যবস্থাপনায় যেহেতু 6M আছে তাহলে ব্যবস্থাপনার 6M গুলা কি তোমাদের মনে আছে ব্যবস্থাপনার 6M গুলো তোমাদের মনে আছে ম্যান ম্যাটেরিয়াল হ্যাঁ দেন মেশিন দেন আর আর 6 তো 6টা না জি ম্যাম কি এগুলা এগুলা কিন্তু দেখো এগুলা কমন কোশ্চেন তো তোমাদের এখন কিন্তু এই যে এমবিএ লেভেলে এসে এগুলা একদম পারতে হবে ভালোভাবে কারণ এগুলা পড়ার বিষয় না এটাকে বুঝতে হবে যে এটা তোমাদের একেবারে প্র্যাকটিক্যাল এবং এগুলাকেই তোমরা ব্যক্তিগত জীবনে কাজে লাগাইতে হবে তো 6M গুলা যেটা মূলত যে ফার্স্ট তো মানুষ ম্যান আসবেই তারপরে ম্যানের কি লাগবে মানি লাগবে এর জন্য সেকেন্ড আসবে মানি তো ম্যান মানি তারপর হচ্ছে তোমার হলো মার্কেট মেথডস আর একটা হচ্ছে কি মেশিন মেশিন ম্যাটেরিয়ালস কাঁচামালটাকে প্রডিউস করবে মেশিন ঠিক আছে আর পুরোটা কাজই হবে একটা মেথডস বা পদ্ধতির মধ্যে তাহলে দেখো এখানে শুধু ম্যানটা কিন্তু কি হচ্ছে একটা মানবীয় উপকরণ আর বাকি পাঁচটাই কিন্তু কি বস্তুগত উপকরণ ঠিক কি না বাকি যে পাঁচটা আছে যে অর্থ যন্ত্রপাতি তারপরে তোমার কাঁচামাল তারপরে বাজার তারপর পদ্ধতি এই পাঁচটাই হচ্ছে কি বস্তুগত উপকরণ হ্যাঁ তাহলে 6M দিয়ে আমি সংজ্ঞাটা লিখলেও যে এমন দাঁড়ায় যে সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য প্রতিষ্ঠানে নিয়োজিত মানবীয় এবং বস্তুগত উপাদান কি করলে একসাথে পরিচালনা করাকে কি বলা হয় ব্যবস্থাপনা বলা হয় হ্যাঁ আর ব্যবস্থাপনার মূলত হলো ইংরেজি প্রতিশব্দটা তো তোমরা জানোই ম্যানেজমেন্ট হ্যাঁ ম্যানেজমেন্ট শব্দটাকে ভাঙিয়েও সংজ্ঞাত লিখতে পারো ম্যানেজমেন্টকে কয় ভাগে ভাগ করা যায় বলো তো এই যে করতেছে এই ওয়ার্ডটাকে কয় ভাগে ভাগ করা যায় জানো এটা জানো কিনা ম্যানেজমেন্ট যে ওয়ার্ডটা আছে বা লেটারটা আছে এটাকে কয় ভাগে ভাগ করা যায় ওয়ার্ডই হবে এখানে লেটার না হ্যাঁ এটাকে কয় ভাগে ভাগ করা যায় 3 ভাগে ভাগ করা যায় হ্যাঁ ম্যানেজ ম্যান আর হচ্ছে টি ঠিক আছে বুঝতে পারতেছো তোমরা আমার কথা কয়বার কইবা একটা কথা
তোমরা আমার কথা শুনতে পাচ্ছ তো? জি ম্যাম। হ্যাঁ, তাহলে ম্যানেজমেন্ট শব্দটাকে 3 ভাগে ভাগ করেও আমরা কিন্তু কি করতে পারি, ম্যানেজমেন্টের সংজ্ঞা আনতে পারি। যেমন ম্যানেজ মানে হচ্ছে ব্যবস্থা বা পরিচালনা করা, আর ম্যান মানে হচ্ছে মানুষ অথবা কর্মীকে এখানে বোঝাচ্ছে। আর টি হচ্ছে, টি তে পুরো এলাবোরেশন যেটা হয় ট্যাক্টফুলি, হ্যাঁ, অর্থাৎ কৌশল বা দক্ষতার সাথে। তাহলে মানুষকে বা শ্রমিককে দক্ষতার সাথে পরিচালনা করাই হচ্ছে কি ব্যবস্থাপনা। এটা জাস্ট ব্যবস্থাপনার যে ইংরেজি প্রতিশব্দ ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট দিয়েই ব্যাখ্যা করতে পারো। ম্যানেজমেন্ট, টি ফর ট্যাক্টফুলি, ট্যাক্টফুলি বাংলা হচ্ছে কৌশল বা দক্ষতার সাথে। কেমন? দক্ষতার সাথে মানুষ বা শ্রমিক কর্মীকে পরিচালনা করার উপায় হচ্ছে কি ব্যবস্থাপনা। আর তোমার হলো ব্যবস্থাপনার জনক কে জানাতো নাকি? আধুনিক ব্যবস্থাপনার জনক কে? বা এটা কোশ্চেনটাকে আরো একবার করা যায় যে অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট। ম্যাডাম কি বলে শোনো, একটু পরে মাইক্রোফোন গুলো অফ করে দাও, তোমাদের ওই দিক থেকে মাইক্রোফোন গুলো অফ করে দাও। হ্যালো, জানি কি বলতে দাঁড়াও, নিয়ে আনি। আচ্ছা, দিন না, ঘুমারে হ্যাঁ দেখো, তাহলে তুমি ইয়েতে যেটা বলতেছিলাম যে হেনরি ফিয়ল হচ্ছে কি আধুনিক ব্যবস্থাপনার জনক, বা প্রশাসনিক ব্যবস্থাপনার জনক হচ্ছে কে? হেনরি ফিয়ল। হেনরি ফিয়ল ব্যবস্থাপনা সম্পর্কে যে সংজ্ঞাটা বলছে সেটা তো তোমাদের জানা আছে নিশ্চয়ই, তাই না? কি হবে সেটা? টু ম্যানেজ ইজ টু ফোরকাস্ট অ্যান্ড প্ল্যান, টু অর্গানাইজ, টু কমান্ড, টু কোঅর্ডিনেট অ্যান্ড কন্ট্রোল। অর্থাৎ ব্যবস্থাপনা হচ্ছে কি পূর্বানুমান ও পরিকল্পনা, সংগঠন, নির্দেশনা, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ একত্রে বলা হবে। সেটা কি কি ব্যবস্থাপনা? হেনরি ফিয়ল এটা বলছেন কি টু ম্যানেজ ইজ টু ফোরকাস্ট অ্যান্ড প্ল্যান, টু অর্গানাইজ, টু কমান্ড, টু কোঅর্ডিনেট অ্যান্ড কন্ট্রোল। অর্থাৎ ব্যবস্থাপনা হচ্ছে কি যে তোমার পূর্বানুমান ও পরিকল্পনা, সংগঠন, নির্দেশনা, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ। ওনাকে এর জন্যই ব্যবস্থাপনার জনক বলা হয় বা প্রশাসনিক ব্যবস্থাপনার জনক বলা হয়। দেখে থাকবে ব্যবস্থাপনার যে কতগুলা কাজ রয়েছে। ব্যবস্থাপনার কাজ হচ্ছে ইন টোটাল 60টা, বা হচ্ছে তোমার যখন সংগঠন, কর্মী সংস্থান আর নির্দেশনাকে একত্র করে বলা হয় তখন হয় 4টা। এই 4টা কাজের মধ্যে বা 7টা কাজের মধ্যে প্রায়গুলাই দেখা যায় যে ওনার সংজ্ঞার মধ্যে চলে আসছে। যেমন পরিকল্পনা, সংগঠন, নির্দেশনা, সমন্বয় সাধন, নিয়ন্ত্রণ। 7টার মধ্যে 5টাই ওনার ইয়েতে সংজ্ঞার মধ্যে চলে আসছে ব্যবস্থাপনার যে সর্বজন স্বীকৃত যে সংজ্ঞাটি। আর ব্যবস্থাপনার মূল কাজগুলো কি কি? 7টি কাজ: পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ। আর এই 7টা কাজের সাথেই তোমার প্রথম যেটা পরিকল্পনা, এই পরিকল্পনাকে তোমার কি পূর্ব নির্ধারিত লক্ষ্য বলা হয়। অর্থাৎ প্রতিষ্ঠানের কাজ সম্পাদনের জন্য পূর্বে কি করা হয়, লক্ষ্য নির্ধারণ করা হয় পরিকল্পনার সাথে। আর বাকিগুলা পরিকল্পনার আলোকেই কিন্তু এগুলা কি হয়, সম্পাদিত হয়। আর এই ব্যবস্থাপনার যে 6M বললাম, মানুষ, যন্ত্রপাতি, কাঁচামাল, অর্থ, বাজার ও পদ্ধতি, অর্থাৎ ম্যান, মেশিন। ম্যানের পরে মানি বলাটাই একদম সুন্দর হয়, ম্যান, মানি, তারপরে ম্যাটেরিয়ালস, এরপরে হচ্ছে কি মেশিন, মার্কেট অ্যান্ড মেথডস। তো এই উপকরণ সমূহ যথাযথ ব্যবহার করে কি করা হয়, যে সফলতা অর্জন করা হয় 7টি কাজের মাধ্যমে। কাজগুলো হচ্ছে কি পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ। তো এই কাজগুলোর মাধ্যমে যখন সাংগঠনিক লক্ষ্য অর্জন ও সাংগঠনিক উদ্দেশ্য নির্ধারণ করা হয় তখন সেটাকে বলা হয় কি
ব্যবস্থাপনা। সোজা কথা ব্যবস্থাপনা এক কথায় যদিও বইতে লেখা আছে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ব্যবস্থাপনা হচ্ছে গুরুত্বপূর্ণ একটি বিষয়, কিন্তু আমরা বলবো জন্মের আগ থেকে মৃত্যুর পরবর্তী পর্যন্তই ব্যবস্থাপনা চলমান থাকে। ঠিক আছে, ব্যবস্থাপনার আসলে কি এমন একটা বিষয় শাশ্বত এবং সর্বজন স্বীকৃত ও সর্ব জায়গায় প্রয়োগযোগ্য, অর্থাৎ এটা সার্বজনীন একটা বিষয় ব্যবস্থাপনা। তো আমাদের আর কথা না বাড়িয়ে তাহলে চলে যায়, যেহেতু ভবিষ্যৎ ব্যবস্থাপনায় হচ্ছে আমাদের মূল অধ্যায়, তাহলে এটাতে হয়তো অত বৃহৎ আকারে আসবে না, কিন্তু আমার বলার কারণও হচ্ছে তোমরা যেহেতু ব্যবস্থাপনায় বিবিএ এমবিএ কমপ্লিট করে ফুল একজন ব্যবস্থাপনার স্টুডেন্ট হচ্ছ, এই বেসিক বিষয়গুলো তোমাদেরকে জানা থাকতে হবে যে ব্যবস্থাপনা কি, ব্যবস্থাপনার জনক কে, তারপরে ব্যবস্থাপনার কাজগুলা কি, ব্যবস্থাপনার 6M কি, ব্যবস্থাপনাকে কেন সার্বজনীন একটা বিষয় বলা হয়, এই বিষয়গুলো তোমাদের একদম ক্লিয়ারলি ধারণা থাকতে হবে। কোথাও যেন কেউ জিজ্ঞেস করে এই বিষয়গুলো সম্পর্কে তোমাদেরকে লজ্জা দিতে না পারে, তাহলে একটা কোশ্চেন আসবে কিন্তু তোমরা কোথায় পড়ো কি পড়ছো, বুঝছো? তারপরে চলে আসো আন্তর্জাতিক ব্যবস্থাপনার সংজ্ঞাগত বৈশিষ্ট্য। আন্তর্জাতিক ব্যবস্থাপনাটা মূলত কি, যে ব্যবস্থাপনা তো আমরা এতক্ষণ জানলামই, যে ব্যবস্থাপনা হচ্ছে কি, যে সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য প্রতিষ্ঠানে নিয়োজিত মানবীয় ও বস্তুগত উপকরণ গুলাকে যদি আমরা কি করি, সঠিকভাবে সমন্বিতকরণ করি, তখনই সেটাকে বলা হচ্ছে ব্যবস্থাপনা। আর ব্যবস্থাপনাকে মধ্যে আছে হচ্ছে 6M এবং 7 ফাংশন F, হ্যাঁ, 7টা ফাংশন বা কার্যাবলী আছে, এগুলাকে সঠিকভাবে সমন্বয়ের মাধ্যমে কাজ করাটাই হলো ব্যবস্থাপনা। এবার আসো আন্তর্জাতিক ব্যবস্থাপনা হলো একটা নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখার বাইরে অন্য একটা দেশের সাথেও যখন কি হয় ব্যবস্থাপনার কার্যাদি সম্পাদিত হয়, 2 বা ততোধিক দেশের মধ্যে ব্যবসায়িক কার্যাবলীর পরিচালনা ও ব্যবস্থাপনাকে বলা হয় কি আন্তর্জাতিক ব্যবস্থাপনা। অর্থাৎ দেশে আন্তর্জাতিক ব্যবস্থাপনার মানে দেশের অভ্যন্তরে যেমন সেটা বাইরে একরকম নয়, কারণ তুমি বাইরে একটা পণ্য যদি উৎপাদন করতে যাও বা বিক্রি করতে যাও, তোমাকে সেখানে সর্বপ্রথম যে কোশ্চেনটা আসবে সেটা হচ্ছে বিনিময় হার নির্ধারণ করতে হবে, অর্থাৎ দুটি দেশের পরস্পর যে মুদ্রার বিনিময় হার সেটা কত সেটা নির্ধারণ করতে হয়। তো একটি দেশের সাথে অন্য দেশের পণ্যদ্রব্য সেবা টাকার পরিমাপযোগ্য কোনো বিনিময় মূল্য মাধ্যমে হস্তান্তর করার কার্যাবলী এবং এগুলা পরিচালনা ব্যবস্থাপনাকে একত্রে বলা হবে কি আন্তর্জাতিক ব্যবস্থাপনা। আন্তর্জাতিক ব্যবস্থাপনা মূলত একটি যে সংজ্ঞাগত বৈশিষ্ট্য যেগুলো আমরা পাচ্ছি, এটি ব্যবস্থাপকীয় পদ্ধতি প্রয়োগের একটি প্রক্রিয়া, এখানে কিছুটা ফলা হবে প্রক্রিয়া, ব্যবস্থাপকীয় পদ্ধতির একটি প্রক্রিয়া। ব্যবস্থাপকীয় পদ্ধতিটা কি, ওই যে 7টি কার্যক্রম থাকবে, এটি আন্তর্জাতিক পরিবেশে পরিচালিত হয়, যেহেতু আন্তর্জাতিক ব্যবস্থাপনা আন্তর্জাতিক পরিবেশে পরিচালিত হবে, একাধিক দেশের মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠা হয়, এটাও ক্লিয়ার। আন্তর্জাতিক যেহেতু এটা দেশের সীমারেখার মধ্যে থাকবে না, ভৌগোলিক সীমারেখার বাইরের কার্যক্রম সম্পাদিত হবে, আন্তর্জাতিক আইন ও রীতিনীতি মেনে চলতে হয়। তারপরে হচ্ছে আন্তর্জাতিক ব্যবস্থাপনার মাধ্যমে প্রতিষ্ঠানের উৎপাদন ব্যয় হ্রাস করা যায়। আন্তর্জাতিক ব্যবস্থাপনা যদি সঠিকভাবে করা যায় তাহলে কি করা যায়, যে ব্যবস্থাপনার প্রতিষ্ঠানের উৎপাদন ব্যয় হ্রাস করা যায়। হ্যাঁ, তারপরে বেসিক্যালি আন্তর্জাতিক ব্যবস্থাপনার এটা তো সংজ্ঞাগত বৈশিষ্ট্য, আন্তর্জাতিক ব্যবস্থাপনার বৈশিষ্ট্যটাই দেখি। আন্তর্জাতিক ব্যবস্থাপনার বৈশিষ্ট্যগুলা কি, যে পয়েন্ট আকারে যদি তোমাদেরকে বলি, এটা জাস্ট এরকম আমি লিখে দিয়েছি, দেখো সাংগঠনিক কার্যাবলী। সাংগঠনিক কার্যাবলীটা কেমন হবে, যে আন্তর্জাতিক ব্যবস্থাপনার মূল কাজই হচ্ছে কি, সংগঠনটা কি, সংগঠন হচ্ছে সবকিছু একত্রীকরণ বা সবকিছুকে একত্রীকরণ করে সুষ্ঠুভাবে পরিচালনা করাটাই হচ্ছে কি সংগঠন। আর তাহলে সংগঠনের পূর্ব নির্ধারিত উদ্দেশ্য বাস্তবায়নের জন্য কি করতে হবে, সাংগঠনিক কার্যাবলী নির্ধারণ করতে হবে পূর্বেই। তারপরে আসে এটার পরিধি যে কতটুকু, যে তুমি কয় দেশের সাথে এই আন্তর্জাতিক ব্যবসাটা সম্পন্ন করছো। যেমন ইউনিলিভারের কথা আমরা যদি বলি, ইউনিলিভার কিন্তু আন্তর্জাতিক, মানে এটা কিন্তু পৃথিবীর প্রায় দেশেই এর তোমার ব্রাঞ্চ বা শাখা রয়েছে। হ্যাঁ, তারপরে যেমন বাটা শু এর কথা বলতে পারি, পৃথিবীর প্রায় দেশেই বাটা শু কোম্পানির কি আছে প্রতিষ্ঠান বা শাখা রয়েছে। তো এটার পরিধিটা কতটুকু, তুমি যে বিজনেসটার সাথে জড়িত হচ্ছ সেটার পরিধি কতটুকু, সেই হিসাবে আন্তর্জাতিক ব্যবস্থাপনার কাজগুলো সম্পন্ন হবে। তারপর হচ্ছে কর্তৃত্ব দায়িত্ব। কর্তৃত্ব মানে হচ্ছে ক্ষমতা, আর দায়িত্ব মানে হচ্ছে জবাবদিহিতা। তাহলে
আন্তর্জাতিক ব্যবস্থাপনা হলেও অবশ্যই এটার মধ্যে কি থাকতে হবে, যে মূল তোমার এটা বৈশিষ্ট্য কর্তৃত্ব দায়িত্বটা থাকতে হবে, কে কার নিকট জবাবদিহিতা করবে। যেমন আমরা দেখি যে প্রায় প্রতিষ্ঠানে কিন্তু গ্রামীণ ব্যাংকের সিইও যেমন হচ্ছে তোমার সুইজারল্যান্ডে ছিল। হ্যাঁ, তো এইভাবে এই যে দেশেরই যেই কাজ করুক না কেন উক্ত প্রতিষ্ঠানে কি থাকতে হবে, যে কর্তৃত্ব দায়িত্ব নির্ধারণ থাকতে হবে, কে কর্তৃত্ব করছে, কে কার উপরস্থ আছে এবং তার অধীনে কে আছে, তার জবাবদিহিতা এবং দায়িত্বগুলা সুনির্দিষ্ট থাকতে হবে। এরপরে হচ্ছে মুদ্রানীতি। মুদ্রানীতি মূলত কি, যে যেহেতু প্রত্যেকটা দেশেরই মুদ্রা আলাদা, তাহলে ব্যবসায়িক কার্যক্রম যদি সম্পন্ন করতে যায় সঠিক মুদ্রানীতি পরিচালনা করা আন্তর্জাতিক ব্যবস্থাপনার বৈশিষ্ট্য। অর্থাৎ কোন মুদ্রার মাধ্যমে ট্রানজেকশনটা হবে, এটা কি ইউরোর মাধ্যমে হবে না হচ্ছে তোমার ইয়ের মাধ্যমে হবে, ডলারের মাধ্যমে হবে, কিভাবে হবে, এটা তুমি হচ্ছে নির্ধারণ করতে হবে। কাজের সমন্বয় সাধন, ওই যে এটা কর্তৃত্ব দায়িত্ব থেকেও কিন্তু বোঝা যায় কাজের সমন্বয় সাধনটা হবে তখনই যখন কি থাকবে, কাজের ক্ষমতা এবং জবাবদিহিতা সঠিকভাবে থাকবে। আর এরপরে হচ্ছে সম্পর্ক। তাহলে আন্তর্জাতিক বাণিজ্যে কিন্তু কোম্পানিটা যেই দেশে স্থাপিত উক্ত দেশের সাথে প্লাস হচ্ছে যেসব দেশে এর ব্রাঞ্চ বা শাখা বা তোমার এজেন্ট রয়েছে, বিক্রয়কারী এজেন্ট রয়েছে, এদের সাথে অবশ্যই কি থাকতে হবে, সুসম্পর্ক থাকতে হবে এবং কর্তৃত্ব দায়িত্বটাকে এই ক্ষেত্রে প্রাধান্য দিতে হবে। তারপরে হচ্ছে কি দলগত প্রচেষ্টা বা গ্রুপ এফোর্টস। তাহলে গ্রুপ এফোর্টটা কেমন, যে তুমি একটা দেশে একজন ব্যবসাটা পরিচালনা করতে, এখন এটাকে কিন্তু সারা দেশে ছড়িয়ে দিচ্ছ, এটা অবশ্যই একটা কি দলগত প্রচেষ্টা হবে। আর সর্বজনীনতা মানে সব জায়গায় প্রয়োগযোগ্য, যেমন ইউনিলিভারের কথা বলছি, ইউনিলিভার দেখো এখানে কিন্তু ম্যাট্রিক্স সংগঠন ইউনিলিভারের সংগঠনের ক্ষেত্রে জড়িত। এটা কেমন, সাধারণ ম্যানেজার তো রয়েছে এখানে, এখানে কিন্তু প্রতিটা ক্ষেত্রে স্পেশাল ম্যানেজার রয়েছে। সাধারণ ম্যানেজারের পাশাপাশি স্পেশাল ম্যানেজার কেমন, যে ইউনিলিভারের পণ্যের কথা যদি চিন্তা করো, তার কিন্তু শুধু সোপ আইটেমও তুমি যদি যাও সোপ আইটেমও শেষ করতে পারবে না, সেখানে লাক্স আছে, লাইফ বয় আছে, স্যান্ডেলিনা আছে। হ্যাঁ, তাহলে প্রচুর ভ্যারাইটি। এরা সারাক্ষণই ভোক্তাকে নিয়ে কি করে, গবেষণায় থাকে এবং এই গবেষণা থেকে নতুন নতুন পণ্য উদ্ভাবন এবং এটা কি আবিষ্কারের মাধ্যমে ভোক্তাদের সহযোগিতা এবং ভোক্তাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাহলে তখন কি হবে, যেহেতু সর্বজনীন সব জায়গায় প্রয়োগযোগ্য, তাহলে সকল দেশের সংস্কৃতি এবং তোমার সকল দেশের জনগণের চাহিদাকেও তোমার কি করতে হবে, মূল্যায়ন করতে হবে। আন্তর্জাতিক প্রেসার গ্রুপ, এটা কেমন, প্রেসার গ্রুপটা আন্তর্জাতিক ভাবে যদি ব্যবসা করতে যাও, যেমন আমাদের গার্মেন্টস শিল্পকে টিকিয়ে রাখার ক্ষেত্রে কিন্তু আমাদের কোটা সংস্কৃতিটা খুব বেশি কাজে আসে। আমাদের যে চায়নার প্রোডাকশন বা উৎপাদন অনেক ভালো, কিন্তু তারপরেও আমরা আন্তর্জাতিক বাজারে কেন আমাদের পণ্য বিক্রি করতে পারতেছি, যে তাদের তুলনায় আমাদের কোটা সহযোগিতাটা বেশি আন্তর্জাতিক বাজারে। আমাদেরকে আমেরিকা কোটা সুবিধা চায়না থেকে কম নিয়ে আমাদের থেকে বেশি নিচ্ছে, অস্ট্রেলিয়া তাই করতেছে, যার কারণে কি হচ্ছে, যে উন্নয়নশীল দেশ হিসাবে আমাদেরকে প্রায়োরিটি দিচ্ছে, যার জন্যই আমরা কি করতে পারতেছি, প্রেসার গ্রুপে না পড়ে আমরা একটা সহযোগিতায় আছি। তাহলে এই প্রেসার গ্রুপ যেগুলা, ওগুলাকে কিভাবে সহযোগী গ্রুপ হিসাবে সৃষ্টি করা যায় সেটা সম্পর্কেও কি থাকতে হবে, আন্তর্জাতিক ব্যবস্থাপনার ক্ষেত্রে বিবেচনা বা বিবেচ্য হতে হবে। আর এরপরে হচ্ছে তোমার ব্যবসায়িক কার্যাবলী। একটা ব্যবসায় সম্পন্ন করতে ব্যবসার প্রথম যে কার্যাবলী, যে এখানে কি থাকবে, ক্রয় বিক্রয় থাকবে। অর্থাৎ মালিকানা হস্তান্তর হবে কিসের মাধ্যমে, ক্রয় এবং বিক্রয়ের মাধ্যমে। মালিকানার ব্যক্তিগত উপযোগ সৃষ্টি হয় ক্রয় এবং বিক্রয়ের মাধ্যমে। যেমন ধরো মুন্সিগঞ্জে আমাদের আলু উৎপাদন হয়, আলু বিক্রেতা বা আলু চাষি যিনি, ওনার থেকে ক্রয় করে আনতেছে ঢাকার একজন চিপস উৎপাদনকারী, আবার সেই চিপস উৎপাদিত হয়ে কিন্তু দেশের বাইরেও চলে যাচ্ছে, এমনও আছে। আমাদের যে বিভিন্ন ধরনের প্রোডাক্ট, এগুলা বাইরেও কিন্তু প্রাণের, বিশেষ করে প্রাণের প্রোডাক্ট গুলা, স্কোয়ারের প্রোডাক্ট গুলা এখন কিন্তু বাইরে অনেক অ্যাভেলেবেল সেল হয়। তো তোমার ব্যবসায়িক কার্যাবলীর মধ্যে আছে প্রথমত ক্রয় বিক্রয়, তারপরে হচ্ছে গুদামজাতকরণ, সুন্দর প্যাকিং বা তোমার মোড়কীকরণ, তারপরে আছে তোমার প্রমিতকরণ ও পর্যায়িতকরণ। হ্যাঁ, প্রমিতকরণটা কি, যে পণ্যের মান বা গুণাগুণ রক্ষার যে কাজটি, সেটাই হচ্ছে প্রমিতকরণ। আর পর্যায়িতকরণ হচ্ছে পণ্যের মান অনুযায়ী পণ্যটা গুছিয়ে রাখা এবং সাজিয়ে রাখাটাই হচ্ছে প্রমিতকরণ। এইগুলা হচ্ছে কি ব্যবসায়িক কার্যাবলী। তাহলে ব্যবসায় অনুযায়ী যে ব্যবসায় যতটুকু কার্যক্রম রয়েছে সেটাকে কি করতে হবে, সঠিকভাবে সম্পন্ন করার জন্য কর্তৃত্ব অনুযায়ী, ক্ষমতা অনুযায়ী দায়িত্ব বা কাজগুলা বিভক্ত করতে হবে।
তারপর হচ্ছে আন্তর্জাতিক আইন কানুন, যেহেতু তুমি আন্তর্জাতিক ব্যবসায় করবা, যে দেশে তোমার পণ্য যাবে সে দেশে কোনো আইনের ক্ষেত্রে কোনো বিধি বা সেটা যেন লঙ্ঘন না হয়, সেক্ষেত্রে তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তারপরটা হচ্ছে তোমার, তারপরে যে টপিকটা আমাদের এটা গেল আন্তর্জাতিক ব্যবস্থাপনার বৈশিষ্ট্য। এরপরে আমাদের যে টপিক সেটা হচ্ছে বাংলাদেশের ব্যবস্থাপনা উন্নয়নে নিয়োজিত প্রতিষ্ঠান সমূহ। অর্থাৎ এর আগে তো, এখন তো তোমরা বলতেই পারবা নরমাল ব্যবস্থাপনা এবং হচ্ছে আন্তর্জাতিক ব্যবস্থাপনা কি। নরমাল যে ব্যবস্থাপনা সেটা যে দেশের পার্সপেক্টিভে বা ক্ষেত্রে সেই দেশে এটার কি হবে, প্রয়োগ হবে, বা যে স্থানে এটা স্থাপিত সেই স্থানে প্রয়োগ হবে, এটা যার যার বিষয়। যেমন ব্যবস্থাপনা সার্বজনীন বিষয় বলা হয় কেন, একটা পরিবার, সিম্পলি একটা পরিবার থেকে শুরু করে একটা প্রতিষ্ঠান, একটা সমাজ, একটা রাষ্ট্র, সকল জায়গায় ব্যবস্থাপনার 7টি কাজের প্রয়োগ রয়েছে, তাই ব্যবস্থাপনাকে কি বলা হয়, একটা সর্বজনীন বিষয় বলা হয়। তাহলে ব্যবস্থাপনা, শুধু ব্যবস্থাপনা যখন হবে তখন সেটা হবে। আর আন্তর্জাতিক ব্যবস্থাপনার মাধ্যমে ওই কাজগুলাকে আন্তর্জাতিকভাবে মানে সমন্বয়ের মাধ্যমে পরিচালনা করতে হবে। সুতরাং আন্তর্জাতিক ব্যবস্থাপনা ও শুধু ব্যবস্থাপনার মধ্যে পার্থক্য আশা করি তোমরা পারবা। এবার চলে আসো বাংলাদেশে ব্যবস্থাপনা উন্নয়নে নিয়োজিত প্রতিষ্ঠান সমূহ। সর্বপ্রথম প্রতিষ্ঠান যেটা, সেটাই হচ্ছে বিশ্ববিদ্যালয় ও কলেজ সমূহ। যেমন তোমরা নিজেরা কি করছো, ব্যবস্থাপনা বিষয়ের উপর অনার্স, মাস্টার্স বা বিবিএ, এমবিএ ডিগ্রি অর্জন করে বের হচ্ছ। এরপরে তোমরা যে কোনো একটা প্রতিষ্ঠান ক্রিয়েট করতে পারবা, বা যে কোনো একটা প্রতিষ্ঠান সম্পন্ন আছে সেখানে তোমরা পরামর্শ দানের মাধ্যমেও কিন্তু কি করতে পারবা, প্রতিষ্ঠানটাকে অনেক বেশি প্রোগ্রেস বা উন্নয়ন করতে পারবা। সো ব্যবস্থাপনার উন্নয়নে নিয়োজিত প্রতিষ্ঠানের মধ্যে এর জন্য প্রথমটা বলা হচ্ছে বিশ্ববিদ্যালয় ও কলেজ সমূহ। বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করে দেন হচ্ছে কি করা হয়, ব্যবস্থাপনার উন্নয়নে বিভিন্ন ও নিয়োজিত কাজে নিয়োজিত হয়। এরপর হচ্ছে ব্যবস্থাপনা প্রশাসন ইনস্টিটিউট, যে এই ক্ষেত্রে ইনস্টিটিউট বলতে আইবিএ কে বোঝাচ্ছে। আইবিএ কোথায় জানো তো তোমরা, ঢাকা ইউনিভার্সিটি থেকে যে প্রফেশনাল ডিগ্রিটা সেটা হচ্ছে আইবিএ। তো আইবিএ 1966 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি পৃথক প্রতিষ্ঠান হিসেবে স্থাপিত হয়। এই ক্ষেত্রে কি করা হয়, উচ্চ পর্যায়ে ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি প্রদানের ক্ষেত্রে একটি মানে ভালো প্রতিষ্ঠান হিসাবে আইবিএটা কাজ করছে। এখানে 2 নাম্বার যেটা ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট, অর্থাৎ এখানে তোমাকে বলা হচ্ছে কি, এটার যে অ্যাভেলেবেল শুনে থাকো, এখানে আইবিএটাকে এখানে বোঝাচ্ছে। এরপরটা যেটা বাংলাদেশ ইনস্টিটিউট অফ অ্যাডমিনিস্ট্রেশন এন্ড ম্যানেজমেন্ট, হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেশন এন্ড ম্যানেজমেন্ট, এটা BIAM, হ্যাঁ। তো এখানে কি করা হয়, এই প্রতিষ্ঠানও সরকারি প্রশাসনিক যে প্রশাসনিক কাজে যারা রয়েছেন, অর্থাৎ বিসিএস ক্যাডারের যারা রয়েছেন বিভিন্ন কর্মরত কর্মকর্তাদের ব্যবস্থাপনা ও প্রশাসনিক কার্যে প্রশিক্ষণ দেওয়া হয়। সেটা হচ্ছে কোনটা, বাংলাদেশ ইনস্টিটিউট অফ অ্যাডমিনিস্ট্রেশন এন্ড ম্যানেজমেন্ট, এটার সাথে একটু ইয়ে হবে, এন্ড ম্যানেজমেন্ট হবে। এটা হলো কি বিএম, হ্যাঁ। তারপরে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, BIM, শুধু এটা ম্যানেজমেন্টটা। এটা কি করে, তোমার ব্যবস্থাপনা বিষয়ে প্রতিষ্ঠানের স্বল্প মধ্যমেয়াদী প্রশিক্ষণ প্রদান করে, বিশেষ করে শিক্ষিত বেকার যুবক এবং বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োজিত বিভিন্ন স্তরে কর্মকর্তাদের ব্যবস্থাপনা বিষয়ে সংক্ষিপ্ত কোর্সে, মানে এটা হচ্ছে ট্রেনিংটাও জাস্ট শুধু শর্ট টাইমে না, এটা যেমন 1 বছর 1.5 বছর মেয়াদী বিভিন্ন ধরনের ট্রেনিং দেওয়া থাকে। এটা যেমন একটা আছে তোমার মিরপুরে সনি হলের ওখানে BIBM আছে একটা, হ্যাঁ। শুধু ব্যাংক ম্যানেজমেন্টে, ব্যাংকে যারা জব করে তাদের ব্যাংকের ক্ষেত্রে ম্যানেজমেন্টের যে প্রশিক্ষণগুলো 1 বছর 1.5 বছর 3 বছর মেয়াদী প্রশিক্ষণগুলো ওরা দিয়ে থাকে। তারপরে 5 নম্বরে আছে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, BPACT, BPATC। আচ্ছা, সরকারি কর্মকর্তাদের হলো এই ক্ষেত্রে কি করা হয়, প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা প্রশাসনিক কার্যে প্রশিক্ষণের জন্য সিলেক্টেড করা হয়। তারপর হচ্ছে ন্যাশনাল একাডেমি ফর এডুকেশনাল ম্যানেজমেন্ট, নাইম নাম শুনছো না? তো এটা হচ্ছে সেটা যে সরকারি প্রশাসনিক কার্যের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের ব্যবস্থাপনা প্রশাসনিক দক্ষতা দেওয়া হয়। ইনস্টিটিউট অফ পার্সোনাল ম্যানেজমেন্ট, IPM, এই প্রতিষ্ঠানেও কি করা হয়, স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্স দেওয়া হয়। এটাতে হলো
ডিপ্লোমা কোর্স বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, এই যে BIBM, এটা শুধু যারা ব্যাংক ম্যানেজমেন্টে নিয়োজিত এদেরকে কি করা হয়, নির্বাহীদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি BIA, এটা হচ্ছে কি বিমার ক্ষেত্রে যারা নিয়োজিত আছে এদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়, BIA বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি। আর ন্যাশনাল ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন NIPA, নিপা, কেমন? তো এক্ষেত্রে কি করা হয়, প্রতিষ্ঠানটি সরকারি প্রশাসন পরিচালনার জন্য উপযুক্ত মানব সম্পদ সরবরাহের উদ্দেশ্যে বিশেষভাবে এদেরকে কি করে কাজের প্রশিক্ষণ দিয়ে থাকে। হ্যাঁ, তাহলে এটা সরকারি প্রশাসনিকদের জন্য, এটা ন্যাশনাল ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন NIPA, হ্যাঁ নিপা। তো এই গেল যে ইনস্টিটিউশন গুলা থেকে কি করতে পারে বাংলাদেশ ব্যবস্থাপনা উন্নয়নে নিয়োজিত প্রতিষ্ঠান সমূহ। এরপরে এবার দেখি বাংলাদেশের ব্যবস্থাপনার সমস্যাগুলা কি কি। দক্ষ ব্যবস্থাপকের অভাব, সৎ, দক্ষ, নিষ্ঠাবান ও জনশক্তির অভাব। তবে বাংলাদেশে এখনো সস্তায় শ্রমের কারণে, সস্তায় জনশক্তির কারণে এখনো কি হচ্ছে, গার্মেন্ট শিল্পটা টিকে আছে। সঠিক শিল্প ও নীতি প্রণয়নে ব্যর্থতা, দুর্নীতি ও স্বজনপ্রীতি, এটা একদম সরকারি ক্ষেত্রে অনেক অনেক বেশি ছিল দুর্নীতি ও স্বজনপ্রীতিটা, যার জন্যই কিন্তু ব্যবস্থাপনার ক্ষেত্রে বেশ সমস্যা হয়েছে। যে দেখা যায় সায়েন্সের স্টুডেন্টকে প্রায়োরিটি দিছে, কিন্তু যে স্টুডেন্টটা ব্যবস্থাপনা থেকে পাশ করা তাকে যদি না হইতো, বা হচ্ছে তোমার বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে যে স্টুডেন্ট গুলা পাশ করা ওদেরকে নিলেও কিন্তু কি হতো, এই স্বজনের চেয়ে ভালো কাজ করতে পারতো। তারপরে আমলাতান্ত্রিকতা, আমলাতান্ত্রিকতা মানে হচ্ছে সরকারি কর্মে যারা নিয়োজিত এদেরকে বলা হয় আমলা। যেমন আমলাতান্ত্রিকতার যে বইটা রয়েছে আমলাতান্ত্রিক নেতৃত্ব, ম্যাক্স ওয়েবারের কর্তৃক কিন্তু প্রবর্তিত আমলাতান্ত্রিক ব্যবস্থাপনাটা। তো সরকারি ব্যবস্থাপনা কি থাকে, লাল ফিতা দৌরাত্ম্য থেকে থাকে, অর্থাৎ একটা ফাইলে যখন কাজ বন্দী হয় সেটা মানে গোষ্ঠ দেওয়া ছাড়া খুলে না, এটাই একটা কি সীমাবদ্ধতা বাংলাদেশের সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য। আর প্রশিক্ষণের অভাব রয়েছে, উদ্দীপনামূলক কর্মসূচির অভাব। উদ্দীপনা মানে হচ্ছে কর্মীদেরকে না, এটা জাস্ট হচ্ছে কাদেরকে, ব্যক্তি পর্যায়েও কিন্তু বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান গঠন এবং ব্যবস্থাপনার জন্য কি করা যায়, উদ্দীপনা বা উদ্যোগ গ্রহণের জন্য ওদেরকে কি উৎসাহ অনুপ্রেরণা সৃষ্টি করা যায়। তো সেই ক্ষেত্রে কিন্তু যেমন তোমার বেসিক ব্যাংক তারপরে এগুলা কাজ করে যাচ্ছে, তাও সেটা যদি আরো সম্প্রসারণমূলক হতো তাহলে কি হতো, আরো নতুন নতুন উদ্যোক্তা এবং বাংলাদেশে নতুন নতুন ব্যবস্থাপনার সৃষ্টি হতো। তারপরটা হচ্ছে শ্রম ও ব্যবস্থাপনার মধ্যে সম্পর্কের অভাব। যেমন এখানে দুইটা সম্পর্ক, একটা হচ্ছে শ্রমিক পক্ষ সবসময় চায় অতিরিক্ত পাওনা এবং হলো তোমার অল্প কাজ, আর ব্যবস্থাপনা চায় কাজ বেশি দেনা কম। হ্যাঁ, এই দুইটা নিয়ে ওদের মধ্যে ক্লাশ লেগেই থাকে। রাজনৈতিক অস্থিতিশীলতা, রাজনৈতিক অস্থিতিশীলতা এখন অনেকটা স্থিতিশীলতার মধ্যেই আসছে, যার জন্য কিন্তু ব্যবসা বাণিজ্য উন্নয়ন সম্ভব হচ্ছে। কিন্তু প্যান্ডামিক করোনার কারণে একটু সমস্যা চলছে এখনো। ক্ষমতাহীন মহল কর্তৃক চাপ প্রয়োগ, ক্ষমতাসীন হবে, তালবেশ হবে, এটা ক্ষমতাসীন মহল কর্তৃক চাপ প্রয়োগ, এগুলা আছে বাংলাদেশে। ব্যবস্থাপনা নিরসনে এটা হচ্ছে কি পয়েন্টটা, ব্যবস্থাপনা তো রাজনৈতিক অস্থিরতা তো পাইলা, এরপরে হচ্ছে ক্ষমতাশীল মহল কর্তৃক চাপ প্রয়োগ আর ব্যবস্থাপনা নিরীক্ষণের অনুপস্থিতি। নিরীক্ষণ হবে, ক্ষীয় দীর্ঘিকার হবে, র দীর্ঘিকার হবে, নিরীক্ষণের অনুপস্থিতি, অর্থাৎ সুষ্ঠু ব্যবস্থাপনা করে কে কাজে ভালো দক্ষ এই জিনিসটারও কিন্তু অনুপস্থিতি রয়েছে। শ্রমিক সংঘের ব্যর্থতা, শ্রমিক সংঘের ব্যর্থতা কেমন, শ্রমিক সংঘকে আমরা যদি এই শ্রমিক সংঘের এটা কি কালেকটিভ বার্গেনিং এজেন্ট, CVA, হ্যাঁ, কালেকটিভ বার্গেনিং এজেন্ট হলো কি, যে মালিক পক্ষের সাথে শ্রমিকদের পাওনা আদায়ের জন্য যে সংগঠন কাজ করে সেটাই হচ্ছে CVA বা কালেকটিভ বার্গেনিং এজেন্ট। এটা শ্রমিকদের পক্ষ থেকে একজন নেতৃত্ব দিয়ে থাকে মালিকদের সাথে, সে শ্রমিকদের পক্ষ হয়ে কথাবার্তা বলে এবং দাবি দাবা আদায় করার চেষ্টা করে। এটা করতে গিয়েও আবার দেখা যায় এটার জন্য এত বেশি হ্যাসেল হতে হয় যে লিডার নিয়োগের ক্ষেত্রে ভোটাভুটি বিভিন্ন বিষয় জটিলতার কারণে শ্রমিক সংঘ বিভিন্ন সময় ব্যর্থতার সৃষ্টি হয়। আর সচ্ছলতার অভাব তো আছে, মূলধনের কারণে অনেক সময় সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হয় না। ঠিক আছে, তো এরপরে যেটা ছিল সেটা হচ্ছে তোমার ব্যবস্থাপনার ক্ষেত্রে সমস্যাগুলো এবং সমাধানগুলা। তাহলে তোমরা এই যে এগুলাকে এটা হচ্ছে সমস্যাগুলা, হ্যাঁ, এগুলা হচ্ছে সমস্যা আর এগুলা হচ্ছে সমাধান, যে সুষ্ঠু ব্যবস্থাপনার ক্ষেত্রে সমাধান কি হতে পারে।
তাহলে এইগুলা হচ্ছে তোমার এই যে এখানে বললাম এখানকার গুলা হচ্ছে তোমার এগুলা হচ্ছে কি সমস্যা। হ্যাঁ, এগুলা হচ্ছে সমস্যা। সমস্যা, হ্যাঁ, এগুলা হচ্ছে তোমার সমস্যা। তোমরা একটু লিখে নাও। আচ্ছা যাক, ওদেরকে দাগাই দিচ্ছি। এগুলো হচ্ছে এক্ষেত্রে সমস্যা, আর ওগুলো হচ্ছে সমাধান। হ্যাঁ, তাইলে সমস্যাগুলা কি কি এর আগেও পাইছো তোমরা, যে সমস্যা হচ্ছে আমলাতান্ত্রিকতা থাকতেছে, তারপরে হলো তোমার স্বজনপ্রীতি। কলমটা কই গেল আমার। তাহলে হচ্ছে দুর্নীতি ও স্বজনপ্রীতি থাকতেছে, সচেতনতার অভাব অর্থাৎ জবাবদিহিতা কম থাকে সরকারি ক্ষেত্রগুলোতে। তারপরে পেশা হিসাবে ব্যবস্থাপনার স্বীকৃতির অভাব, এটা একটা বিরাট বিষয়। যেমন তোমার একটা বিষয়ে অনার্স মাস্টার্স করার পরেও ব্যবস্থাপনাবিদ বলে না, যেমন তা তোমার হচ্ছে সায়েন্টিস্টদেরকে বলা হচ্ছে, ডাক্তারকে বলা হচ্ছে, তাই না, উকিলদেরকে বলা হচ্ছে। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে না, ব্যবস্থাপনাকে একটা পেশা হিসাবে স্বীকৃতি প্রদান বা এই ক্ষেত্রে এটার স্বীকৃতিটার অভাব রয়েছে, যার কারণে কিন্তু কি হয় না, সুষ্ঠু ব্যবস্থাপনা হয় না। দক্ষ ব্যবস্থাপকের অভাব, উদ্দীপনামূলক কর্মসূচির অভাব, এগুলো একটু আগেও আমরা সমস্যা কথা বলছি। সৌহার্দ্যপূর্ণ শ্রম ব্যবস্থাপনার সম্পর্ক, প্রশিক্ষণের অভাব, রাজনৈতিক অস্থিতিশীলতা, সরকারি অসহযোগিতা, ক্ষমতাসীন দলের চাপ থাকে, এসবগুলা হচ্ছে সমস্যা। আর সমস্যাকে সমাধান করা যায় কিভাবে, সুষ্ঠু যদি নীতিমালা প্রণয়ন করা যায়, এবং এগুলো হচ্ছে সমাধান। কেমন, এই পাশের গুলা হচ্ছে সমাধান। তো এই সমাধানগুলা কিভাবে করতে পারবা, সুষ্ঠু নীতিমালা যদি প্রণয়ন করতে পারো। আর ব্যবস্থাপনাকে ওই যে যেটা বললাম পেশা হিসেবে স্বীকৃতি দিচ্ছে না, তাহলে ব্যবস্থাপনাকে যদি আমরা একটা পেশা হিসেবে স্বীকৃতি দিতে পারি। আর একটা হচ্ছে আধুনিক প্রযুক্তির ব্যবহার, আর হাতে কলমে শিক্ষাদান, যেগুলা ওই যে প্রশিক্ষণ থেকে শুরু করে যে বিভিন্ন বিষয়গুলো আছে, হাতে কলমে শিক্ষাদান, সুষ্ঠু কর্ম পরিবেশ সৃষ্টি, তারপরে নতুন নতুন গবেষণা ও উদ্ভাবন এবং উন্নয়ন, এবং বিভিন্ন ধরনের ব্যবসায়ের সৃষ্টি করা। তারপরে রাজনৈতিক স্থিতিশীলতা, নিশ্চিত বিদ্যুৎ, এটা ওই উৎপাদনের ক্ষেত্রে যেন ব্যবস্থাপনাটা সঠিকভাবে বজায় থাকে, যার জন্য নিশ্চিত বিদ্যুৎ ব্যবস্থা থাকা উচিত। দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং ক্ষমতাসীন মহলের হস্তক্ষেপ রোধ, এই বিষয়গুলো হচ্ছে কি তোমার সমাধান। এই যে এগুলা সমাধান, কেমন, এগুলো হচ্ছে সমাধান, আর ওই পাশে গুলো হচ্ছে সমস্যা। তাহলে এবার গেলাম আমি পরবর্তী স্লাইডে। আমার বেশিক্ষণ নাই, তোমাদের অ্যাটেন্ডেন্স গুলা, আচ্ছা আমি স্ক্রিনশটটা নিয়ে রাখলেও পাওয়া যায়, তারপরে অ্যাটেন্ডেন্স গুলা নিয়ে নিই একটু। মিরনের আইডি হচ্ছে কত, 26/22। 26/22। সাবিকুন নাহার হচ্ছে কত, 26। আচ্ছা ওটা মনোয়ারা আক্তার হলো 26/1। দেন টুম্পা বণিক হলো 26/25 না, 18, 26, 25। আর রুবাইয়া রাসমি 26/32। 32। সাবিকুন নাহার হচ্ছে 26/14 না, 26/14। আচ্ছা, পরে আমার স্লাইডার বাকি ছিল হলো তোমার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের যে ব্যবস্থাপনার ধরন, সেটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার ধরনটার মধ্যে হচ্ছে কি কি আছে, যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার ধরনে দেখো, সরকারি মন্ত্রণালয় কর্তৃক এটা কি হয়, গঠিত হয়। তারপরে হচ্ছে বিধিবদ্ধ সেক্টর কর্পোরেশন